হ্যালো 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 সকল টপাস বাংলা ক্লাস 11-এর যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা তাপগতিবিদ্যার যে চ্যাপ্টারটির প্রবলেম সেট 1 সেটা 7 পর্যন্ত তোমাদের সলিউশন দিয়েছিলাম। আশা করি তোমরা থিওরিগুলো পড়ার পর সেই কোশ্চেনগুলো দেখছো, ফলে কি হবে তোমাদের যে কোশ্চেনের সাথে সাথে যে থিওরিটা কী হবে রিক্যাপ হয়ে যাবে, বা তোমরা থিওরিটা ভালোভাবে বুঝতে পারবে। শুধু থিওরি পড়লে হবে না, থিওরির সাথে নিউমেরিক্যালগুলো কিছু করে নাও, যেগুলো 2 মার্কসের। আমাদের যে তোমাদের ইউনিট যে 8 চ্যাপ্টার আছে, শুধু তাপগতিবিদ্যা আছে, সেই তাপগতিবিদ্যা থেকে তোমাদের যে মার্কস আছে সেটা হচ্ছে 5 মার্কসের টোটাল আসবে। এখান থেকে 5 মার্কসের কোশ্চেন আমাদের তাপগতিবিদ্যা থেকে আসবে। 2 মার্কের কোশ্চেন একটা, 3 মার্কের কোশ্চেন হচ্ছে একটা। তো তুমি পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নগুলো ভালো করে নাও, আর তারপরে নিউমেরিক্যালসের জন্য প্রবলেম সেট 1 যেগুলো হচ্ছে 2 মার্কস বা 3 মার্কসের হতে পারে সেগুলো করে নাও, ঠিক আছে। তো 7 পর্যন্ত আমরা করেছিলাম। এবার তারপরে যে আছে 8 নম্বর কোশ্চেন থেকে আমরা কিন্তু শুরু করব। তো পেজ নাম্বার 311 পেজে আমরা কোশ্চেন নাম্বার 8 দেখো, একটি আদর্শ গ্যাসের গামা দেওয়া আছে, আপেক্ষিক তাপের অনুপাত যেটা দেওয়া আছে, আপেক্ষিক তাপের যে অনুপাত গামা দেওয়া আছে, যেটা CP/CV হয়, সেটা হচ্ছে 1.4। ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ যেটা আছে সেই তাপগুলো নির্ণয় করতে হবে। আমাকে সিপি নির্ণয় করতে হবে, আমাকে সিভি নির্ণয় করতে হবে। তো এই প্রথম কোশ্চেন করার আগে আমি তোমাদের কিছু ফর্মুলা লিখবো, সেই ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো না, গামা ইকুয়াস টু আমরা জানি CP/CV হয়ে যায়, গামা ইকুয়াস টু CP/CV হয়, ঠিক। আর কি হয়ে যায়, CP-CV, আবার কি হয়ে যায়, আর হয়ে যায়, ঠিক। তারপরে কি, তারপরে হচ্ছে সিভি আবার হয়ে যায় F/2 nRT, F/2 nRT আমাদের কি হয়ে যায়, সিভি ইকুয়াস টু এইটা হয়ে যায়, ঠিক আছে। তো এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। এবার আমাদেরকে আর একটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে গামা ইকুয়াস টু 1+2/F। 1+2/F কি, 1+2/F হচ্ছে স্বাধীনতা মাত্রা, এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতা মাত্রা, সেটা হচ্ছে আমাদের গামার সাথে এইভাবে থাকবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে আমি এইখান থেকে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই দুটো ফর্মুলা। এখন যেটা কাজে লাগবে এই দুটো লাগছে না। তো গামা আমাকে দেওয়া আছে, CP/CV দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে CP/CV কীভাবে বের করবো দেখো। তো সিপিকে আমি লিখতে পারি গামা সিভি, সিপিকে আমি লিখতে পারি গামা সিভি মাইনাস সিভি ইন্টু আর, ঠিক। তো সিভি হয়ে যাবে, সিভি কমন বের করে নিলাম, গামা -1 ইকুয়াস টু আর, ঠিক। তো সিভি হয়ে যাবে আমাদের R/গামা -1, এটা হয়ে গেছে সিভি। তো সিপি কী হবে, গামা সিভি হয়ে যায়, তাহলে সিপিটাকে আমি লিখবো গামা -1 ইন্টু আর, ঠিক আছে। তো আমাদের দুটো ফর্মুলা এটা আর এটা। তো আমাদেরকে কি দিয়েছে দেখি, আর তো আমাকে দিয়ে দিয়েছে, ঠিক। আর এর ভ্যালু আমাকে দিয়েছে 2 ক্যালোরি ডট মোল পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখে নাও, সিভি আমি বসাবো, তাহলে 2, গামা হচ্ছে 1.4 - 1, তো 2/0.4, ঠিক। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 0, তাহলে হয়ে যাচ্ছে সিভি হয়ে যাবে 5 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো 5 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস আমাদের সিবি হয়ে যাবে। তাহলে সিপি কী হয়ে যাবে দেখো, সিপি কী হয়ে যাবে, গামা ইন্টু সিভি হয়, তো সিভি বের করে নিয়েছি। তো গামার সঙ্গে সিভিকে গুণ করে দিলেই হয়ে যাবে। তো গামা হচ্ছে 1.4, তার সঙ্গে 5 গুণ করে দিলেই হয়ে যাবে 14×5 = 70, মানে 7 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো আমাদের এখানে যেটা লাগবে এই দুটো ফর্মুলা লাগবে, এই দুটো আপাতত লাগছে না, ঠিক আছে। চল তারপর 9 নম্বর কোশ্চেন, 14 গ্রাম নাইট্রোজেনের উষ্ণতা স্থির চাপে 40 ডিগ্রি বৃদ্ধি করতে কত তাপ সরবরাহ করতে হবে। 14 গ্রাম নাইট্রোজেন, প্রথমে আমরা দেখি কি কি ডাটা দেওয়া আছে। 14 গ্রাম নাইট্রোজেনের উষ্ণতা স্থির চাপে 40 ডিগ্রি বৃদ্ধি করতে হবে, ঠিক। কত তাপ সরবরাহ করতে হবে, ঠিক। এবার দেখো, এবার আমাদের কোন ফর্মুলা কাজে লাগবে দেখে নিই একটু। তো কোশ্চেন নাম্বার আমাদের 8, কোশ্চেন নাম্বার 8 নয় 9, কোশ্চেন নাম্বার আমাদের 9 হয়ে যাচ্ছে। 14 গ্রাম নাইট্রোজেন দিয়েছে, দিয়ে আমাকে বলছে যে স্থির চাপে আমাদেরকে কি বের করতে হবে, স্থির চাপে কত তাপ সরবরাহ করতে হবে। তো স্থির চাপে যে তাপ সরবরাহ করতে হবে সেটা হয়ে যাবে NCP ΔT, ঠিক। স্থির চাপে যদি তাপ
দিতে হয় তাহলে এনসিপি ডেল্টা টি হয়, স্থির আয়তনে যদি দিতে হয় এনসিভি ডেল্টা টি হয়। খেয়াল রাখবে যে স্থির আয়তনে আমি কি করছি, তাপ প্রবাহ করছি, তাপ শক্তি দিচ্ছি, তাহলে কি হবে, এটা হয়ে যাবে কত তাপ, মানে এত ডেল্টা টি তাপমাত্রা উষ্ণতা বৃদ্ধি করতে কত আমাকে তাপ শক্তি দিতে হবে। তখন আমরা স্থির চাপে হলে এটা করব, স্থির আয়তনে হলে এটা করব, আর স্থির চাপ হলে এটা করব। ঠিক আছে, তো আমাকে স্থির চাপে জিজ্ঞেস করেছে, তো স্থির চাপে। ঠিক আছে, তো এন হচ্ছে আমাদের মোল সংখ্যা, কত গ্রাম দিয়েছে, 14 গ্রাম নাইট্রোজেন দিয়েছে, তো 14 গ্রাম। আর N2 গ্যাসের যে আণবিক ভর হয়ে যায় সেটাও তোমাদেরকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 28, তো 28, তাহলে এন আমাদের হয়ে যাবে 1/2, 0.5 হয়ে যাচ্ছে। ঠিক, সিপি কিভাবে বের করব, সিপি আমি স্থির চাপে বলেছি তাই তো, স্থির চাপে। ঠিক, তো সিপিতে আমি পরে আসছি। ডেল্টা টি কত বলেছে দেখে নিই, তো ডেল্টা টি বলছে যে আমাদেরকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। ঠিক, এবার আমার কাজ হচ্ছে সিপি বের করা। তো সিপি কিভাবে বের করব, সিপি তো আমি জানি গামা সিবি, সিপি হয়ে যায় গামা সিবি। এবার আমার কাজে লাগবে আচ্ছা আর, তো এক্ষুনি যে বের করেছিলাম দেখো আর এর ভ্যালু আমাকে দেওয়া আছে, তো একটু আগে বের করেছিলাম আগের কোশ্চেনটাতে যে সিপি মাইনাস সিভি আর, ঠিক, সেখান থেকে আমি সিভি বের করেছিলাম আর গামা মাইনাস 1। ঠিক, তো সিপি কি হয়ে যাবে, সিপি হয়ে যাবে গামা ইন্টু সিভি, গামা আর বাই গামা মাইনাস 1, এটাই হয়ে যাবে সিপি। ঠিক আছে, তো আমাদের যে ফর্মুলা সিপি সেটা এটা আসবে, এটা আমাদের কাজে লাগাতে হবে। তো এন দেওয়া আছে, ডেল্টা টি দেওয়া আছে, সিপি দেওয়া আছে, এবার আমি ভ্যালুগুলোকে বসিয়ে ফেলি। ঠিক আছে, তো দেখো, তো এখানে যেটা হয়ে যাবে 0.5 মানে হাফ। সিপির ভ্যালু কি হবে, তো সিপির ভ্যালু, গামার ভ্যালু তো আমাকে দেওয়া নেই, তো গামার ভ্যালু যদি না দেওয়া থাকে আমি সিপির ভ্যালু কীভাবে, তো N2 হচ্ছে ডাই অ্যাটমিক গ্যাস, দ্বি অণু কি হচ্ছে গ্যাস, দুটো অণু দিয়ে তৈরি হয়ে যায়, ডাই অ্যাটমিক বলা হয়। দুটো অণু দিয়ে যদি তৈরি হয় তাহলে N2 এর যে স্বাধীনতার, এর যে গামা হবে, সেই গামার ফর্মুলা আমি একটু আগে লিখেছিলাম, গামা ইকুয়ালস টু 1 + 2/f। খেয়াল রাখবে এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, যদি দ্বিমাত্রিক দ্বিপরমাণু হয়, দুটো পরমাণু দিয়ে তৈরি হয়েছে, ধরে নাও N দিয়ে তৈরি হয়েছে N2, তো তার জন্য এফ হয়ে যায়, এটা আমি পরে লিখছি, তো এফ হয়ে যায় 3 যদি একটাই অণু থাকে, এক মোনো অ্যাটমিক। ঠিক, মোনো অ্যাটমিক, একটাই অণু থাকবে, এক অণু, একমাত্রিক অণু থাকবে। ঠিক আছে, তো মোনো অ্যাটমিক একটাই অণু, ধরে নাও আমাকে বললো হিলিয়াম গ্যাস, হিলিয়াম, তো একটাই অণু দিয়ে হিলিয়াম, কোনোদিন হিলিয়াম 2 দেখতে পাবে না, হিলিয়ামই থাকবে। এফ কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, এফ 5 হয়ে যাবে যদি ডাই অ্যাটমিক হয়, ডাই অ্যাটমিক মানে দ্বিপরমাণু, দুটো পরমাণু দিয়ে তৈরি। ঠিক আছে, বইয়ের টার্মগুলো এভাবে লেখা আছে, ডাই অ্যাটমিক দ্বিপরমাণু, তার জন্য কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি N2 যেটা দেখতে পাচ্ছি সেটা দ্বিপরমাণু মানে 5, তার মানে গামা হয়ে যাবে 1 + 2/5। এবার দেখো 2/5 মানে 1 + 1.4 আসবে। তো একটু আগেই যে কোশ্চেন করেছিলাম, দেখো এর আগের যে কোশ্চেনটা করেছিলাম সেখানে 1.4 কিন্তু গামা দেওয়া ছিল, মানে সেটা কার জন্য দেওয়া ছিল, দ্বিপরমাণুর জন্য দেওয়া ছিল, মানে দুটো পরমাণু দিয়ে একটা অণু তৈরি হয়েছে, দ্বিপরমাণু অণু যেটা সেটা দিয়ে তৈরি হয়েছে, সেই জন্য আমরা 1.4 হচ্ছে কার জন্য, অক্সিজেনের জন্য হয়ে যাবে, O2-র জন্য, N2-র জন্যও হয়ে যাবে, তো এইভাবে করে এদেরগুলো হয়ে যাবে। তো সেই জন্য খেয়াল রাখতে হবে এই ডাটা দুটো, এটা আর এটা। যদি হিলিয়াম বলে দিত তখন গামার ভ্যালুটা কিন্তু অন্য হতো, তখন গামার ভ্যালু এখানে 1 + 2/3 হতো, 1.67 অ্যারাউন্ড এরকম হতো। ঠিক, তো এখান থেকে আমি সিপির ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে 1.4/0.4 ইন্টু আর, আর আমাদের ভ্যালু দেওয়া আছে যেটা হচ্ছে 8.3, আর এর ভ্যালু দেওয়া আছে 8.3, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তো এখান থেকে আমার 14, তো এই ভ্যালুটাই পুরোটাই সিপিতে বসবে। ঠিক, তো সিপিতে পুরো এই ভ্যালুটা বসিয়ে দেখি কত আসছে। এবার আমি এটাকে ক্লিয়ার করছি। তো এন হচ্ছে 0.5, সিপি হচ্ছে 14/4 ইন্টু 8.3 ইন্টু আবার 40, ঠিক, ডেল্টা টি 40, তো এটাকে কেটে দিই,
4 10 যা 10 আর 5 মানে 5 × 14, 10 এর সাথে নিয়ে নিয়েছি 5 হয়ে গেছে, ইন্টু 8.3, তাই তো। তো 14 5 70, 70 × 8.3, তার মানে 7 3 21, 1 হাতে 2 7 8 56 58, ঠিক আছে। 581 হচ্ছে 581 জুল, ঠিক। এটা আমাদের অ্যান্সার হবে। খেয়াল রাখবে আমি যে জিনিসটা বললাম, কতগুলো ফর্মুলা যেটা লিখলাম সেই ফর্মুলাগুলো তোমার কাজে লাগবে। যেটা হচ্ছে আমাদের সিবি হয়ে যায় F/2 nRT, এটা হচ্ছে এফ হচ্ছে স্বাধীনতা মাত্রা, গামার সঙ্গে এফের সম্পর্ক কি 1 + 2/f, ঠিক। CP/CV কি হয়ে যায়, গামা হয়ে যায়, ঠিক। CP/CV গামা হয়ে যায়, CP - CV কি হয়ে যায়, ঠিক। তো এই কতগুলো ফর্মুলা তোমার যদি মনে থাকে না, তোমার কোশ্চেন সলভ করা খুবই ইজি হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে, বলে দিলাম। তুমি এক্সামের পরে এসে বলবে যে স্যার এইগুলো মনে রাখতে বলেছিলেন, বা যারা এই ভিডিও দেখছো তারা এসে বলবে যে এইগুলো কাজে লেগেছে কিনা, ঠিক আছে। তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করে নেবে সিপি কী হবে, দ্বিপরমাণুর জন্য সিপি কী হবে, দ্বিপরমাণুর জন্য সিবি কী হবে, তো সেগুলো তুমি বের করতে পারবে, ঠিক আছে। তো চলো একটু আমি এই জিনিসগুলোকে আরেকটু সাজিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে, কোশ্চেনে সলভ করার জন্য আরও ইজি হয়ে যাবে। তো আমি দেখলাম সিবি হয়ে যাচ্ছে গামা, সিবি হয়ে যাচ্ছে R/γ-1, ঠিক। আর সিপি হয়ে যাচ্ছে গামা × R γ-1, ঠিক আছে। তো কখনো গামা দেওয়া থাকলে সিপি সহজে বের করে নিতে পারবে, ঠিক আছে। কিন্তু কখনো যদি এফ দেওয়া থাকে, আমাকে গামা দেওয়া থাকলো না, আমাকে নাইট্রোজেন গ্যাস বলে দিল, আমাকে অক্সিজেন গ্যাস বলে দিল, আমাকে হিলিয়াম গ্যাস বলে দিল, দিয়ে বললো সিপি কী হবে, তখন তুমি ফেসে যাবে যে স্যার আমাকে তো গামা দিয়ে শেখানো হয়েছে, ঠিক। তো আমাকে যখন অক্সিজেন দিয়ে দেবে কী হবে, বা হিলিয়াম দিয়ে দেবে তখন কী হবে, ঠিক আছে। তো তখন তোমার কাজে লাগবে এই মহাশয় এই যে ফর্মুলাটা, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমার কাজে লাগবে, কারণ এই ফর্মুলার মধ্যেই এফ আছে, আর যখন আমাকে পরমাণু কতগুলো পরমাণু দিয়ে অণু গঠিত হয়েছে সেটা আমি এখান থেকে পাবো, সেই আইডিয়াটা। তো তাহলে দেখো γ-1, আমি একটা γ-1 কি হয়ে যাবে দেখো 2/f, ঠিক। তো একে আমি এফের সাপেক্ষেও লিখতে পারি, দেখো γ- তো 2/f যদি হয়ে যায় তাহলে γ-1 2/f, হ্যাঁ। তো 2/f যদি হয়ে যায় তাহলে আমি যেটা পাচ্ছি FR/2, ঠিক। তো সিপি হয়ে যাবে FR/2, ঠিক। সিপি কী হয়ে যাবে, সিপি হয়ে যাবে গামার জায়গায় 1 + 2/f, আর γ-1 জায়গায় 2/f ইন্টু আমাদের আর, ঠিক। এবার তুমি দেখো এইটাকে আমি ভাগ করে দিচ্ছি, মানে হয়ে যাবে F/2 + 1 ইন্টু আর, 1/2/f, 2/f/2/f, 2/f/2/f 1, আর এটা তো সিপি হয়ে যাবে আমাদের এটা গামা। আর তোমাদের কোশ্চেন সলভ করায় কেউ তোমাদের আটকাতে পারবে না যদি তুমি এটা মনে রাখো, ঠিক আছে। আমি গামা দিয়েও মনে রেখেছি, আমি এফ দিয়েও মনে রেখেছি। তো এফ তোমাদের যে এতে এফ আমাদের হয়ে যাবে 5 হয়ে যাবে কার জন্য, N2O2 ডায়াটমিকগুলো, আর এফ হয়ে যাবে 3 যদি হিলিয়াম গ্যাস থাকে, ঠিক। হিলিয়াম গ্যাস, এখানে হাইড্রোজেন গ্যাসও হয়ে যাবে H2 ডায়াটমিক, এখানে হিলিয়াম গ্যাস হয়ে যাবে, ঠিক আছে। তো খেয়াল রাখবে F3 হবে যদি হিলিয়াম হয়, একটা অণু দিয়ে গঠিত, দুটো অণু দিয়ে গঠিত হলে এটা হবে, ঠিক। খেয়াল রাখবে। চলো তো আপাতত এই দুটো মনে রাখো, ঠিক আছে। আর এই দুটো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। চলো তারপরে কোশ্চেন নাম্বার 10, স্থির চাপে 20 ডিগ্রি 2 × 10⁻² কেজি নাইট্রোজেন গ্যাসের উষ্ণতা 45 বৃদ্ধি করার জন্য কী পরিমাণ তাপ সরবরাহ করতে হবে। উষ্ণতা বৃদ্ধি, আচ্ছা দেওয়া আছে নাইট্রোজেনের আণবিক গুরুত্ব দেওয়া আছে, আর দেওয়া আছে। দেখো আবার বলেছে স্থির চাপে আমাকে কি করতে হবে। তো এবার তুমি বুঝতে পেরেছো স্যার এই কোশ্চেনটা তো এক্ষুনি করলাম। তো স্থির চাপ বলে দিয়েছে মানে যে তাপ প্রদান করতে হবে সেটা হয়ে যাবে NCP∆T, ঠিক। একই কোশ্চেন আমি আর সলভ করব না, ঠিক আছে। তো 45 ডিগ্রি দিয়েছে, এর আগেটা 40 ডিগ্রি ছিল, আর এখানে যেহেতু আমাকে কি বলেছে নাইট্রোজেন বলেছে, তো নাইট্রোজেন দুটো পরমাণু দিয়ে গঠিত, তাহলে এর গামা যেটা হয়ে যাবে 1.4 হয়ে যাবে, ঠিক আছে। তো এই কোশ্চেন আমি আর সলভ করব না, এক্স্যাক্ট 9 নাম্বার কোশ্চেন যেটা আছে আর এই নাম্বার কোশ্চেন একই, ঠিক। চলো তারপরে 11, স্থির চাপে হিলিয়ামের আপেক্ষিক তাপ কত হবে। হিলিয়ামের গামা দেওয়া আছে, যে দেওয়া আছে CP/CV চাইছে, ঠিক আছে। চলো এবার কি বলছে দেখো,
আমাকে আমাকে বলছে যে স্থির চাপে আর স্থির আয়তনে আপেক্ষিক তাপ কত হবে? 11, কোশ্চেন নাম্বার 11। ঠিক, তো স্থির চাপে আমাকে সিপি চাই আর আমাকে সিভি চাই। কি কি ডাটা দেওয়া আছে দেখি। স্যার আমি তো সিপি আর সিভি এক্ষুনি শেখালেন। কি শেখালাম? সিপি আর সিভি মনে করো এটা ছিল আর বাই গামা মাইনাস 1। ঠিক, যদি এফ দিয়ে লিখতাম তাহলে এফ আর বাই 2 হতো। ঠিক আছে স্যার। যদি সিভি বেরিয়ে যায় তাহলে সিপি বের করা সহজ, গামা সিভি করলে সিপি বেরিয়ে যায়, তার মানে গামা আর গামা মাইনাস 1। তো আমি বলবো সবসময় সিবিটাকে মনে রাখো, সিবিকে চিনে রাখো। ঠিক, সিবিকে চিনে রাখো। ঠিক, চলো তাহলে এটা যদি হয়ে যায়, আর তাহলে এর সাপেক্ষে যদি লেখা হয় তাহলে এটা হয়ে যায় 1+2/f আর হয়ে যায়। ঠিক আছে এটা। তো চলো এখানে কি বলেছে দেখে নিই একবার। তো গামা দেওয়া আছে, হিলিয়ামের গামা দেওয়া আছে, আর আরও দেওয়া আছে। চলো গামা দেওয়া আছে, আর দেওয়া আছে, গামাও দেওয়া আছে, আর দেওয়া আছে, তাহলে আর কি চাই? গামা দেওয়া আছে, আর দেওয়া আছে, তো সিবি আগে বের করে নিই। আর হচ্ছে আমাদের 8.314 আরকে দেওয়া আছে, 8.314 ইন্টু 10⁻7। আচ্ছা আরকে আমি জুল করে নিই। ঠিক আছে, 10⁻7 সরিয়ে দিলে কী হয়ে যাবে? জুল পার মোল পার ডিগ্রি সেলসিয়াস। 10⁻7 যদি সরিয়ে নিই তাহলে জুলে হয়ে যাবে। ঠিক আছে, তো জুলে লেখা হয়েছে। তো এখানে আমার আর লিখেছি, গামাটাকে গুণ করতে হবে। তো গামার ভ্যালু হচ্ছে 1.667। তো 1.667 ডিভাইড বাই গামা মাইনাস 1, তার মানে 1.667 থেকে 1 মাইনাস করে দিলে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি 667 হবে। ঠিক আছে, 667 হয়েছে। তো এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা তোমরা একবার সেটা ক্যালকুলেট করলে দেখবে এটা চলে। তো এখানে কি দেওয়া আছে দেখি, পার মোল। আচ্ছা এখানে তোমরা কোশ্চেন করার সময় একটা প্রবলেম ফাসবে যে অ্যান্সার মিলছে না। এখানে মোল দেওয়া আছে আর অ্যান্সারে যেটা আছে সেটা পার গ্রাম দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে 1 মোলে কত দরকার, আর এ পার গ্রামে জিজ্ঞেস করেছে, মানে যে অ্যান্সারটা বেরোবে না সেটা 1 মোলের বেরোবে। তাকে আবার কি করতে হবে, আমাদেরকে 1 মোলের যে নাইট্রোজেন ওজন হয় সেটা কত হয়ে যায়? 28 হয়ে যাবে। মানে এটা পার মোলে বেরিয়েছে, এর যে একক হবে জুল পার মোল পার ডিগ্রি সেলসিয়াস। কিন্তু 8.314 বইতে যেটা আছে 1.667 বাই 0.667, এটা তো পার মোল ছিল। তো মোলের জায়গায় কত ওজন হবে? হ্যাঁ আমাদের কিসের? আমাদের হিলিয়াম। আচ্ছা হিলিয়াম বলেছে, তো হিলিয়াম যদি হয় হাইড্রোজেন হিলিয়াম, তো হিলিয়ামের 4 হয়ে যায়, তো 4 দিয়ে ভাগ করব আমরা। ঠিক আছে, হাইড্রোজেন হিলিয়ামের 4 দিয়ে ভাগ করলে তবেই জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস আসবে, নাহলে কিন্তু অ্যান্সার ম্যাচ করবে না। আচ্ছা তাছাড়া আবার ক্যালোরিতে দিয়েছে। আচ্ছা জুল, তো জুলকে ক্যালোরিতে করতে হলে জুল 1 জুল সমান 1 ক্যালোরি সমান 4.2 জুল। মানে এখানে কত কিছু আছে দেখো, এখানে জুল আছে, একে আমি ক্যালোরিতে যদি করতে চাই 4.2 দিয়ে ভাগ করতে হবে, মানে 4 দিয়েও তো ভাগ হবে, আবার 4.2 দিয়েও ভাগ হবে, দিলে আমাদের মানে ক্যালোরি পার গ্রাম পার এইটা যদি হয় এখান থেকে তোমার বইয়ের অ্যান্সার ম্যাচ করবে। ঠিক আছে, বইয়ের অ্যান্সার, কিন্তু এই অ্যান্সারও ভুল নয়, জুল পার মোল পার ডিগ্রি সেলসিয়াস। এখানে অ্যান্সার আছে বলে আমি মিলিয়ে দিলাম যে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি, নাহলে বলবে স্যার ভুল করেছে, অ্যান্সার ম্যাচ করছে না। তো এখান থেকে দেখবে অ্যান্সার ম্যাচ করে যাবে। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 12। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 12 কি লেখা আছে পড়ো। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? কোশ্চেন নাম্বার 12 বলছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে আবদ্ধ কিছু পরিমাণ গ্যাসে 400 ক্যালোরি তাপ প্রয়োগ করা হলো। ঠিক আছে, বলছে গ্যাসের যে চাপ আছে সেটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে চাপ যেটা আছে সেটা 1 atm চাপ আছে। 1 atm মানে আমাদের 10⁵ পাস্কেল আমাদের চাপ দেওয়া আছে, গ্যাসের যে চাপ দেওয়া আছে সেই চাপটা এটা।
ঠিক, তাতে যে তাপ প্রদান করা হয়েছে সেটা হয়েছে 400 ক্যালোরি। ঠিক, যদি আমি সিজিএসে লিখি তাহলে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। ঠিক, কখনো কখনো যদি অ্যান্সার ম্যাচ না করে 4.18 জুল নিয়েও দেখবে। ঠিক আছে, তো ক্যালোরি এটা হয়ে যাবে 400 ইন্টু 4.2 জুল। ঠিক আছে, তো 4.2 জুল টোটাল জুলে চলে আসবে। ঠিক আছে, তো দেখি এখানে কী দেওয়া আছে। তো এতে গ্যাসটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না হলে আয়তন প্রসারণ নির্ণয় করো। ঠিক, তো ধরে নাও এই যে কিউ দেওয়া হয় সেই কিউ কোথায় কোথায় যায়। এই যে কিউ আমরা তাপ শক্তি প্রদান করেছি, তুমি বাড়ি থেকে 100 টাকা নিয়ে বেরিয়েছো, ঠিক আছে, অটোতে শেষ হলো 20 টাকা, বাকি তুমি কি খেলে, বাকি তুমি দোকানে গিয়ে ফুচকা খেলে, সেখানে বাকিটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, 20 তাহলে 80 টাকা, তো 20 টাকা 80 টাকা মিলে টোটাল যে আমি বাড়ি থেকে এনেছিলাম সেটা সমান হবে। তো আমি যেটা নিয়ে এসেছিলাম, যে তাপ শক্তি প্রদান করেছিলাম, সেটা হচ্ছে কিউ। এবার আমি কোথায় খরচ করেছি, আমি আমার অভ্যন্তরীণ শক্তি বাড়ানোয় খরচ করেছি, মানে আমি আমার পেট ভরেছি ফুচকা খেয়ে। ঠিক, অভ্যন্তরীণ শক্তি বাড়িয়েছি, তো অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর কাজে লাগিয়েছি। বাকিটা কৃতকার্য আমি অটোতে যে গেছি সেই অটোওয়ালাকে দিয়ে দিয়েছি 20 টাকা। ঠিক, এবার বলেছে তুমি তোমার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটেনি, তার মানে তুমি ফুচকা খাওনি। ঠিক, তাহলে তোমার অভ্যন্তরীণ শক্তি বাড়েনি, তাহলে কিউ সমান কি হয়ে যাবে, ডব্লুর সমান হয়ে যাবে। ঠিক আছে, তো কিউ হচ্ছে ডব্লুর সমান হবে। এবার আমাকে আয়তন প্রসারণ কত হয়েছে বলেছে, তো এটাই হয়ে যায় পি ডেল্টা ভি। ঠিক আছে, তো স্থির চাপ যদি হয়ে যায় আমাদের কার্য কি হয়, কার্যর ফর্মুলা হচ্ছে পি ডিভি। আমাদের চাপ একই আছে, তো তাহলে কি হবে ডিভি, তো কার্য হয়ে যাবে পি ডেল্টা ভি, মানে ভি2 মাইনাস ভি1। তো সেটাই আমি বসিয়ে দিয়েছি, কিন্তু আমাকে চাইছে ডেল্টা ভি চাইছে। এবার আমাকে কিউ কত দেওয়া আছে, 400। ঠিক, 400 জুলে যদি করি 4.2 জুল। ঠিক, তো এটা টোটাল কিউ। পি কত দেওয়া আছে, 10⁵ পাস্কেল। তাহলে আমাদের ডেল্টা ভি যেটা হবে সেটা এখান থেকে বেরোবে। সো ডেল্টা ভি হয়ে যাবে 400 ইন্টু 4.2 বা 4.18 10⁵। তো এখান থেকে দেখি কত আসছে, অ্যারাউন্ড কত আসছে দেখি। সো 4 2 8, 4 4 16, 4 2 8, 4 4 16, আর দুটো শূন্য মানে এটা, আর 10⁻⁻5 মিটার কিউব। তো এখানে কি আছে দেখি, এখানে আছে 1.658 মিটার কিউব। আচ্ছা, আমার তো আসছে কত, 1.68 ইন্টু 10⁻² মিটার কিউব। যদি সেন্টিমিটারে করি তাহলে 1.68 সেন্টিমিটার কিউব আসবে। ঠিক, এটা আমার ডেল্টা ভি হচ্ছে, কিন্তু বইতে দেওয়া আছে 1.658 মিটার কিউব। আচ্ছা, একবার চেক করতে হবে অন্য কোথাও। ঠিক আছে, দেখে নিই একবার চেক করে। তো আমি অন্য জায়গায় চেক করেছি, ঠিক, চেক করে আমি দেখেছি এই যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা এটা যেটা আমি করেছি সেটাই আছে। তোমরা বিভিন্ন জায়গায় চেক করে দেখতে পারো। ঠিক আছে, তো 1.68 ইন্টু 10⁻² মিটার কিউবই আছে। তো অ্যান্সার ওখানে তোমরা চেঞ্জ করে নেবে। এখানে হয়তো কোথাও এইটা লিখতে গিয়ে 1.68 সেমি কিউ লিখতে গিয়ে কী করেছে, মিটার কিউব লিখে দিয়েছে, আমার যেটা মনে হচ্ছে। চলো তারপরে 127 ডিগ্রি উষ্ণতায় 1 মোল গ্যাস সমষ্ণ প্রক্রিয়ায় সম্প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন হলে কৃতকার্য ও শোষিত তাপের পরিমাণ নির্ণয় করো। তো এই কোশ্চেনগুলো একটু সহজ। তো আমাদের সমষ্ণ প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে, সমষ্ণ প্রক্রিয়ায় কার্য কিভাবে হয়, তার ফর্মুলা কি হয়, সমষ্ণ প্রক্রিয়ায় আমার তাপ কি হয় সেটা আমাকে জানতে হবে। তো কোশ্চেন নাম্বার যেটা আমাদের হচ্ছে সেটা কত হচ্ছে, 13। ঠিক, 13। সো আমাদের তাপমাত্রা দেওয়া আছে 127 ডিগ্রি সেলসিয়াস। 127 ডিগ্রি সেলসিয়াস মানে এটাকে কেলভিনে লিখতে হবে, 273 প্লাস 127। ঠিক, তাহলে আমাদের 400 কেলভিন হয়ে যাবে আমাদের। তো তাপমাত্রা 400 কেলভিন হয়ে যাবে, তাপমাত্রা 400 কেলভিন। এবার আমাকে বলছে ভলিউম দ্বিগুণ হয়ে গেছে, আয়তন দ্বিগুণ হয়ে গেছে। তো V1 যদি V0 হয় তাহলে V2 কী হয়ে গেছে, 2V0। এভাবে লিখে নাও যে প্রথমে V0 ছিল, দ্বিগুণ হয়ে 2V0 হয়ে গেছে। ঠিক, কৃতকার্য কী হবে, আর N যে দেওয়া আছে 1 মোল দেওয়া আছে, N হচ্ছে 1 মোল। ঠিক, এবার দেখো আমরা তো জানি কৃতকার্য যেটা হয়, হ্যাঁ তার আগে আমাদের কাছে কি কি আছে, কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডাব্লু। তাপ গতিবিদ্যার প্রথম যে সূত্র সেটা হচ্ছে এটা
এটা হচ্ছে তাপ কতটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে কতটা অভ্যন্তরীণ শক্তি কি হয়েছে, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ডাব্লিউ। তো আমি লিখেছিলাম, খেয়াল করো, F/2 nRT, ঠিক, এটাই হয়ে যায় ইউ। ইউ হচ্ছে স্বাধীনতা, এফ হচ্ছে স্বাধীনতা মাত্রা, এন হচ্ছে মোল, আর এটা হচ্ছে তাপমাত্রা। তার মানে ডেল্টা ইউ হলে F/2 nR ডেল্টা টি, ঠিক। এবার তাপমাত্রা সমস্ত প্রক্রিয়ায় ডেল্টা টি তো শূন্য হয়, কারণ কোনো পরিবর্তন হয় না তাপমাত্রার, তাহলে ডেল্টা ইউ কী হয়ে যাবে, শূন্য, ঠিক। সেই জন্য এই ফর্মুলা মনে রাখতে বলেছিলাম। তো ডেল্টা ইউ শূন্য হয়ে গেলে কিউ ইকুয়ালস টু ডাব্লিউ হয়ে যায়। এবার আমি ডাব্লিউ জানি nRT ln V2/V1, ঠিক, কিউ হবে আর এটাই ডাব্লিউ হয়ে যাবে। তো এন হচ্ছে 1 মোল, আর হচ্ছে 8.314, তাপমাত্রা হচ্ছে আমাদের 400, আর ln V2 মানে 2V0/V0, ঠিক আছে। তো 8.314 ইন্টু 400 ইন্টু ln2, ঠিক। তো আমাদের ln2 0.693 হয় অ্যারাউন্ড। ln2 আমি দেখে নিচ্ছি একবার, ln2-র ভ্যালু 0.693 হয়ে যায়। তো আমাদের 8.314 ইন্টু 400 ইন্টু 0.693, ঠিক আছে, এটাই আমাদের জুল হয়ে যাবে। তো দেখি একবার ক্যালকুলেটার ইউজ করে। সো ln2 ইন্টু যেটা হবে সেটা আমাদের 400 ইন্টু 8.314, ঠিক, 8.314 হচ্ছে 2305 আসছে আমাদের, যেটা আসছে 2305.13 জুল, এটা আসছে আমাদের অ্যান্সার। দেখে নিই এখানে। সো 13 হচ্ছে 2.23, আচ্ছা আর গে দিয়েছে তাই তো। তো জুল ক্যালোরিতে যদি বের করে নিই, প্রথমে কি দিয়েছে, দ্বিগুণ হলে কৃতকার্য, তারপরে শোষিত তাপ। কৃতকার্য এটা যদি জুল থেকে আর গে করি 2.10⁻7 চলে আসবে, 2.3, মানে আমাদের অ্যান্সার যেটা হবে এটা মুছে দিচ্ছি, 2.305 ইন্টু 10⁻³ জুল হচ্ছে এটা। আর গে 2.3 হলে 305 ইন্টু 10⁻³ আরও 10⁻7 আসবে, দিলে আর্ক হয়ে যাবে। সো 2.305 ইন্টু 10⁻10 আর্ক অ্যারাউন্ড আমাদের যেটা সেটা। সো 2.3 টু 10⁻10 আর্ক, ঠিক আছে, অ্যারাউন্ড এটা আসবে, অ্যারাউন্ড আমাদের এটা আসবে 2.305 ln2 8.314 400, ঠিক আছে। এবার আমাদের কি বলছে, তাপ কত লাগবে, ঠিক আছে, তাপ। তো তাপের জন্য সেই জুল তুলাঙ্ক ব্যবহার করতে হবে, ঠিক। আমরা 1 জুল যদি কাজ করি তাহলে যে তাপ উৎপন্ন হয়, মানে কি বলে 1 ক্যালোরি যদি তাপ দিই, যে কার্য করতে হবে সেটা হচ্ছে 1.2 জুল, ঠিক। 1 ক্যালোরি থেকে 4.2 জুল কার্য পাওয়া যায়, ঠিক। তো সেখান থেকে আমরা এটা বলেছিলাম যে কিউ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু জে হয়ে যায়, ঠিক আছে, কিউ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু জে হয়ে যায় আমাদের জুল তুলাঙ্ক, ঠিক। মানে 1 ক্যালোরিতে এত জুল আছে, 1 ক্যালোরিতে এত জুল, তাহলে 10 ক্যালোরিতে কী হবে, 4 পয়েন্ট, আচ্ছা সরি উল্টো লিখে ফেলেছি, ডাব্লিউ ইকুয়ালস টু কিউজে। তাহলে এখানে আমার কিউ বের করতে হলে তাহলে কৃতকার্য পেয়েছি, তো কিউ হয়ে যাবে ডাব্লিউ বাই জে হয়ে যাবে। তো আমাদের যে ভ্যালুটা এসছে সেটাকে আমরা 4.2 দিয়ে ভাগ করে দেবো। তো 4.2 দিয়ে ভাগ করে দেখি, বা 4.18 দিয়ে ভাগ করলে যেটা আসবে 551 আসছে। তো 551.467 ক্যালোরি এসছে, ঠিক আছে। যখনই আমার কার্য থেকে তাপ করতে হবে 4.2 দিয়ে ভাগ করে দিতে হবে, মানে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ জে মনে রেখে দাও, জে হচ্ছে জুল তুলাঙ্ক। তো 552.3 আছে, তো 2.3 ক্যালোরি। একটু এদিক ওদিক কেন হচ্ছে, আমার তো 5.1 আসছে, ওকে, এখানে কোথাও 1.31 দেখে নিই, দাঁড়ো, 314 না নিয়ে 3 যদি নিতাম তাহলে কত আসছে, 31, আরও তো কমে যাবে,
ঠিক আছে, অ্যাপ্রক্স অ্যান্সার আসবে। ঠিক 5.552 এসছে, 552 আমার 5.551 1.46 এসছে। ঠিক আছে, তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলছে, স্থির চাপে 2 মোল আদর্শ গ্যাসের উষ্ণতা 40 থেকে 45 করতে 70 ক্যালোরি তাপ লাগে। স্থির আয়তনে একই গ্যাসের একই উষ্ণতা বৃদ্ধি করতে কত তাপ লাগবে? দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 14 কনসেপচুয়াল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। চল, তো বলছে যে স্থির চাপে 2 মোল আদর্শ গ্যাসের উষ্ণতা 40 থেকে 45-এ নিয়ে যাওয়া হয়েছে। ঠিক 2 মোল, সো এন হচ্ছে আমাদের 2 মোল। আর স্থির চাপে যদি তাপ প্রদান করি তাহলে এনসিপি ডেল্টা টি হয়ে যায়। তো এন টু সিপি আমি এখনও জানি না, ডেল্টা টি হচ্ছে 40 থেকে 45 করা হয়েছে, তো 45 মাইনাস 40 মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 10 ইন্টু সিপি। আমি এখনও সিপিতে যাচ্ছি না, সিপি কে দেওয়া আছে আমি এখনও দেখিও নি। ঠিক, তো তারপরে কি বলছে, আচ্ছা বলছে এইটা 70 ক্যালোরি তাপ লাগে। তো এই যে তাপটা হয়েছে, এই যে তাপটা, এটা 70 ক্যালোরি, মানে 70 ইকুয়ালস টু 10 ইন্টু সিপি। তার মানে সিপির ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 70 বাই মানে 7। এবার এর একক কী হয়ে যাবে দেখে নিই, একক 70 ক্যালোরি, তার মানে ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস, আমাদের সিপি এটা এসছে। ঠিক আছে, তো এবার বলছে এইটাকে আমি যদি এই একই একে স্থির আয়তনে গ্যাসের একই উষ্ণতা বৃদ্ধি করতে কত তাপ লাগবে, বলছে এটা যদি আমি এটা না করে স্থির আয়তনে করতাম তাহলে মহাশয় আমাদের তাপ কত লাগবে, যদি তাপমাত্রার বৃদ্ধি একই ঘটাতে চাই। তো তাহলে মোল তো একই আছে 2, এবার সিভিটা আমাকে বুঝতে হবে যে সিভি কী হবে। তো সিপি পেয়ে গেছি, তো সিভি বের করা তো সহজ। তো সিপি যদি পেয়ে যাই সিভি হয়ে যাবে গামা সিপি যদি পেয়ে যাই তাহলে সিবি হয়ে যাবে গামা সিভি, সিপি হয়। তো সিভি ইকুয়ালস টু সিপি বাই গামা। ঠিক আছে, তো কোন গ্যাস নিয়েছে একটু দেখে নিই। তো কোন গ্যাস নেওয়া হয়েছে 14তে স্থির চাপে আদর্শ গ্যাসের স্থির আয়তন। আচ্ছা আর দিয়ে দিয়েছে, তো আর যদি দিয়ে দেয় তাহলে তো ঠিক আছে, আর যদি দিয়ে দেয় আমি এখান থেকে বের করতে পারবো। দেখো আর যদি দিয়ে দেয় তাহলে সিপি মাইনাস সিভি হচ্ছে আর। তো আর এর সম্পর্কে আমরা যদি লিখি, গামা তো দরকার নেই, তো সিভি হয়ে যাবে সিপি মাইনাস আর। ঠিক, আমাকে যেহেতু আমি সিপি পেয়ে গেছি, আর দেওয়া আছে, তাহলে সিবি পেয়ে যাব। তো সিপি থেকে আর মাইনাস করলে আমি সিবি পেয়ে যাব। সো আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি ক্যালভিন। তো পার ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ক্যালভিন একই হবে। ঠিক আছে, কারণ ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি সেলসিয়াস বাড়া মানে 1 কেলভিন বাড়া। ঠিক, তো তুমি ডিগ্রি সেলসিয়াস কেলভিন লিখতে পারো। তো এখানে সিপি হচ্ছে 7, তার থেকে আমার বাদ যাবে আর এর ভ্যালু, আর এর ভ্যালু হচ্ছে 2। তো আমাদের হয়ে যাবে 5 ক্যালোরি পার মোল পার কেলভিন। ঠিক আছে, এটা আমাদের সিভি হয়ে যাবে। তো সিভি এখানে বসিয়ে দাও, যেটা হচ্ছে আমাদের 5, আর ডেল্টা টি হচ্ছে 45 মাইনাস 40 মানে 5। তো কিউ যেটা লাগবে 50, যেহেতু আমি সিভি কিসে নিয়েছি, ক্যালোরিতে নিয়েছি, তো 50 ক্যালোরি যে তাপ আমাকে প্রদান করতে হবে সেটা 50 ক্যালোরির সমান হবে। ঠিক, বোঝা গেল? চল, তারপরে কোশ্চেন, স্থির আয়তনে 128 গ্রাম অক্সিজেনকে 30 থেকে 45 পর্যন্ত উত্তপ্ত করা হলে ওই গ্যাসের অভ্যন্তরীণ শক্তির কতটা পরিবর্তন ঘটবে? স্থির চাপে অক্সিজেনের মোলার আপেক্ষিক দেওয়া আছে। ঠিক আছে, কি বলছে দেখো কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 বলছে আমাদেরকে স্থির আয়তনে 128 গ্রাম অক্সিজেন, স্থির আয়তন 128 গ্রাম, মানে আমাদের যে দিয়েছে 128 গ্রাম, ছোটো এম লিখছি, 128 গ্রাম আমাদেরকে O2 দিয়েছে। ঠিক আছে, কোথা থেকে কোথায় নিয়েছে, 30 থেকে 45, মানে ডেল্টা টি হয়ে গেছে 45 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রিতে নিয়ে গেছে। ঠিক, 30 থেকে 45, তার মানে 15 ডিগ্রি সেলসিয়াসের আমাদের বৃদ্ধি হয়েছে। অভ্যন্তরীণ শক্তির কতটা পরিবর্তন ঘটবে? ঠিক, তো এক্ষুনি বলেছিলাম যে অভ্যন্তরীণ শক্তি যেটা হয়ে যায়, অভ্যন্তরীণ শক্তি, সেই অভ্যন্তরীণ শক্তি হয়ে যায় ইউ ইকুয়ালস টু F/2 NRT।
F/2 nRT হয়ে যায়। ঠিক, তো আমাকে কোন গ্যাস দিয়েছে একটু দেখে নিই। 15 অক্সিজেন মানে O2 দিয়েছে। O2 যদি দেয় তাহলে দ্বি পরমাণু হচ্ছে দুটো পরমাণু, এই যে O2 আছে সেই অণুটা দ্বি পরমাণু অণু, মানে দুটো পরমাণু দিয়ে তৈরি হয়েছে। তো তাহলে F হয়ে যাবে, স্যার 3 হবে না 5 হবে। ঠিক, তাহলে ইউ যেটা হবে সেটা হচ্ছে 5/2 nRT। আমাকে চাইছে কি, চাইছে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে, মানে ডেল্টা ইউ চাইছে। ডেল্টা ইউ চাইলে F/2 nR ডেল্টা টি হবে। ঠিক আছে, এখানে টি যেমন আছে ডেল্টা এখানে করলে এখানেও ডেল্টা আসবে। তার মানে 5/2 n কত দেওয়া আছে দেখি, 128 গ্রাম। তার মানে n হয়ে যাবে 128 বাই পারমাণবিক ভর হয়ে যাবে এর কত হয়ে যাবে, একটা অক্সিজেনের 16 হয়, দুটো অক্সিজেনের 32 হয়ে যাবে। 16 দিয়ে 32, ঠিক, 8 2 16, 32। আর ডেল্টা টি কত দেওয়া আছে 15, আর সাথে আর, তো আগে 15 বসিয়ে দিচ্ছি। তারপরে আর এর ভ্যালু এখানে দেওয়া আছে কিনা দেখে নিই। আর এর ভ্যালু দেওয়া আছে 8.31। ঠিক, তুমি এখান থেকে অ্যান্সার বের করতে পারো। 2, আমি যদি এই ফর্মুলা নাও জানি, এফ এর ফর্মুলা আমাকে আরেকটা জিনিস এখানে দিয়ে দিয়েছে, আমাকে সিপি দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে, তাহলে আমি সিভি পাবো এখান থেকে। আচ্ছা, এখানে আমি এটা দিয়ে ইউজ করেছি, এটা হচ্ছে মেথড 1, এটা করতে পারো। কিন্তু কোশ্চেনে আমাকে কি দিয়ে দিয়েছে, আমাকে সিপি দিয়েছে, আর দিয়েছে, তার মানে আমি সিভি বের করে নিতে পারবো। আর ইউ হয়ে যায়, ডেল্টা ইউ হয়ে যায় এনসিভি ডেল্টা টি, মানে মেথড 2 বলছি, এটা তো হয়ে যাবে, এটা হয়ে যাবে মেথড 2 হবে ডেল্টা ইউ এনসিভি ডেল্টা টি, এটা মেথড 2, এটা মেথড 1 হয়ে গেছে, যেটাতে আমি F/2 ইউজ করে নিয়েছি। এখান থেকে যে অ্যান্সার আসবে সেটাও কারেক্ট হবে। ঠিক, কিন্তু আমাকে কোশ্চেনে যেটা দিয়েছে সেটা থেকে কি আসবে দেখো, আমাকে কোশ্চেনে ডেল্টা ইউ ইকুয়ালস টু এনসিভি ডেল্টা টি ইউজ করতে আমরা পারবো। কেন? কারণ এন দেওয়া আছে 128/32, সিভি দেওয়ার জন্য আমাকে করতে হবে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তো সিবি হয়ে যাবে সিপি মাইনাস আর, সেটাই সিভি হয়ে যাবে। সো দিস ইজ সিপি মাইনাস আর, তাই তো, সিপি মাইনাস আর, আর সাথে ডেল্টাটি হচ্ছে 15। তো এখান থেকে আমার 128 কীভাবে কাটবে দেখি, আচ্ছা থাক, 128/32 ইন্টু সিপি মাইনাস আর কত হবে, সিপি কত দেওয়া আছে দেখো 7 দেওয়া আছে, আর দেওয়া আছে। ঠিক, সিপি মাইনাস সিভি হচ্ছে এটা, তো সিপি মাইনাস সিভি আর, তো এটা এখানে। ঠিক, তাহলে আচ্ছা এটা জুলে দেওয়া আছে, আর জুলে দেওয়া আছে, আর সিপিএতে দেওয়া আছে, তাহলে একটু কায়দা করতে হবে। তো সিপি আমাদেরকে কিসে দেওয়া আছে, ক্যালোরিতে দেওয়া আছে, আর জুলে দেওয়া আছে। ঠিক, তো দেখবে ডাটাতে একটু দেখো, তো আমি যদি পুরোটাকেই ক্যালোরিতে লিখি, ঠিক, তাহলে আর হয়ে যাবে 8.314 ইন্টু 4.2। তো সিপি হচ্ছে 7.03। তো 7.03 মাইনাস 8.31, এটা জুলে আছে, একে ক্যালোরিতে করতে হলে কি করতে হবে, আমাকে 4.2 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, ইন্টু 15। সো এখান থেকে আমাদের ডেল্টা ইউ আসবে, না হলে তুমি দেখবে যে স্যার 7.03 থেকে 8.31 মাইনাস হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা জুলে আছে, আমাকে ক্যালোরিতে করতে হবে, 4.2 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে আমাদের যেটা হবে সেটা আমাদের ডেল্টা ইউ হবে।